দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। তোমরা যারা এবার ক্লাস 12-এ পড়ছো, মানে সিবিএসই বোর্ডে তোমরা যারা 12-এ পড়ছো, তোমরা যারা বোর্ডস দিবে, তোমাদের এপ্রিল মাসে পরীক্ষা। তো তোমাদের জন্য আমি এতদিন ভিডিও বানাইনি, শুধু একটা মাত্র ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, পাতালপুরীর রাজ্য। সেই পাতালপুরীর রাজ্য একটা ভিডিও রয়েছে এবং আশা করি তোমাদের অনেকেই উপকৃত হয়েছো বা আরো হয়তো হবে, মানে আমি এই ভিডিওগুলো আপলোড করার পরে। তো যাই হোক, এখন আমি কি করব বলো তো? এখন আমি যেটা করব সেটা হচ্ছে, তোমাদের ওয়েবসাইটে, সিবিএসসির ওয়েবসাইটে একটা স্যাম্পল কোশ্চিন পেপার দিয়েছে, যেটা তোমাদের ক্লাস 12-এর যে স্যাম্পল কোশ্চিন পেপার। সেই স্যাম্পল কোশ্চিন পেপার আশা করি তোমরা সকলেই ডাউনলোড করে রেখেছো এবং সেই স্যাম্পল যে কোশ্চিন পেপার রয়েছে সেটার আজকে আমরা উত্তর করব। এবং শুধু উত্তর করব না, তোমাদেরকে আমি এই স্যাম্পল পেপারটি বুঝিয়েও দেব, কেমন আসে, কিরূপ প্রশ্ন আসে, কিভাবে উত্তর দিতে হবে, সেগুলি সব নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এটাই হবে আমার 12-এর পাতালপুরী রাজ্যর পরে প্রথম ভিডিও। আমি ধীরে ধীরে আরো তোমাদের ম্যারাথন ক্লাস বা মনে করো কিছু ইম্পর্টেন্ট টপিক বা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন ইত্যাদি বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব। তো চলো তাহলে আজকে যে স্যাম্পল পেপারটি রয়েছে তোমাদের এবার 2025-এর বোর্ডস থেকে, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে স্যাম্পল পেপারটি বেরিয়েছে, সেই পেপারটি এখন আমরা সলভ করে নেব। দেখো, পেপারটির প্রথমে যেটি রয়েছে সেটি হলো একটি প্যারাগ্রাফ। তোমাদের দুটি প্যারাগ্রাফ আসে, তোমরা সবাই জানো। সেই দুটি প্যারাগ্রাফের মধ্যে প্রথম যে প্যারাগ্রাফটি আছে সেই প্যারাগ্রাফটি একবার তোমরা দেখে নাও, মানে তোমাদের কোশ্চেনটা তোমাদের সামনেই রাখবে, প্রিন্ট আউটটা। আমি এক এক করে এবার আলোচনা করছি। প্যারাগ্রাফটি ভালো করে পড়বে। দেখো, সুকুমার রায় কিংবা লুইস ক্যারল বিভিন্ন জন্তুর খিচুড়ি পাকিয়েছিলেন সাবলীল দক্ষতায়। গোটা প্যারাগ্রাফটা এখন পড়লে পরে প্রচুর সময় লাগবে। তোমরা একটু মনোযোগ সহকারে এই প্যারাগ্রাফটি পড়ে নেবে। তার পরবর্তী যে প্রশ্নগুলা সেগুলি এখন আমি আলোচনা করছি। সুকুমার রায় কিংবা লুইস ক্যারলের যুগে জন্মালে জন্তুর খিচুড়ির বদলে বানাতেন। অপশনগুলি হলো যন্ত্র মানুষের খিচুড়ি, মানুষের খিচুড়ি, কল্পনার খিচুড়ি। সঠিক উত্তর যন্ত্র মানুষের খিচুড়ি। স্টার ট্রেক এর ডাটা কোন ইচ্ছা প্রকাশ করেছিল? অপশনগুলি হলো মানুষ হওয়ার, অনুভূতিহীন হওয়ার, শক্তিশালী অ্যান্ড্রয়েড হওয়ার। সঠিক উত্তর মানুষ হওয়ার। মন্তব্য: বিজ্ঞানীদের ক্ষেত্রে ইমোশন চিপ তৈরি করার সাধনা হয়তো প্রয়োজনীয় হয়ে উঠবে। কারণ ক নাম্বার দেখো, মানুষকে মানবিক সত্তা আবার ফিরিয়ে দিতে হবে। কারণ খ, মানুষকে মানুষের রূপের চেয়েও শ্রেয় হিসেবে গড়ে তুলতে হবে। আচ্ছা, মন্তব্যের প্রেক্ষিতে কোন কারণটি সঠিক? এ নাম্বার, কারণ ক ঠিক, খ ভুল। কারণ ক ভুল, খ ঠিক। ক ও খ দুটোই ভুল, ক ও খ দুটোই ঠিক। সঠিক উত্তর যেটি হবে সেটি হবে এ নাম্বার, কারণ ক ঠিক, খ ভুল। যন্ত্র আর মানুষের যোগসূত্র স্থাপনের আরেক উপায় ছিল। অপশনগুলি হলো যন্ত্রের মধ্যে মানুষের আবেশ তৈরি করা, শুধুমাত্র যন্ত্রের সঙ্গে কল্পনার সম্পর্ক ছিন্ন করা, মানুষের মধ্যে যান্ত্রিকতার আবেশ ঘটানো। সঠিক উত্তর মানুষের মধ্যে যান্ত্রিকতার আবেশ ঘটানো। জীবন শব্দের সমার্থক শব্দটি হলো। অপশনগুলি হলো চিত্ত, আয়ু, মরণ। সঠিক উত্তর আয়ু। এটি তো গেল প্রথম প্যারাগ্রাফের উত্তর এবং তার সাথে কিছু আলোচনা। এবার আমরা দ্বিতীয় যে প্যারাগ্রাফটি রয়েছে সেই দ্বিতীয় প্যারাগ্রাফটি আলোচনা করব। তারপর সেই প্যারাগ্রাফের কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলা তোমাদের সামনে তুলে ধরব উত্তর সহ। চলো তাহলে দেখে নেই। প্যারাগ্রাফটি দেখো, পরীক্ষা দিতে তোমাদের একেবারেই ভালো লাগে না তো? নাকি লাগো
আমাদের কিন্তু লাগতো না। এই প্যারাগ্রাফটি তোমরা একটু ভালো করে পড়বে। প্রথম প্যারাগ্রাফটির তোমরা পড়েছো, তার উত্তরও আমরা করে দিয়েছি। এবার বি নাম্বার প্যারাগ্রাফটি তোমরা পড়ো, উত্তর আমরা এখন করে দেব। পরীক্ষার কথা ভাবলেই লেখকের কেমন অনুভূতি হতো? অপশনগুলি হলো মন আনন্দে বিহ্বল হতো, একদম ভালো লাগতো না, হাত পা কেমন ঠান্ডা হয়ে যেত। সঠিক উত্তর হাত পা কেমন ঠান্ডা হয়ে যেত। হেডমাস্টার মশাইয়ের মতে ছাত্রদের পক্ষে কোনটি লজ্জার কথা? অপশনগুলি হলো পরীক্ষার সময় ছাত্রদের নিজেদের মধ্যে কথা বলা, পরীক্ষার সময় ছাত্রদের অসৎ উপায় গ্রহণ করা, পরীক্ষার সময় মাস্টারমশাইদের গার্ড হয়ে ঘুরে বেড়ানো। সঠিক উত্তর পরীক্ষার সময় মাস্টারমশাইদের গার্ড হয়ে ঘুরে বেড়ানো। কোন কথা ভাবলেই ছাত্রদের ভয় হয়? অপশনগুলি হলো চেয়ারে বসে মাস্টারমশাইদের হামিং আসছে বলে ডাক দেওয়ার কথা, চেয়ারে বসে মাস্টারমশাইদের নো হামিং বলে ডাক দেওয়ার কথা, পরীক্ষার সময় মাস্টারমশাইদের গার্ড হয়ে ঘুরে বেড়ানো। সঠিক উত্তর চেয়ারে বসে মাস্টারমশাইদের নো হামিং বলে ডাক দেওয়ার কথা। মন্তব্য: হেডমাস্টারমশাই পরীক্ষাকে চোর পুলিশ খেলা বলেছিলেন। কারণ ক নাম্বার, মাস্টারমশাইরা একে অপরের সঙ্গে পুলিশের মতো করে কথা বলবে, আর সেই সুযোগে ছাত্ররা নিজেদের মধ্যে কথা বলবে বা চোরের মতো বই দেখে নেবে। কারণ খ, পরীক্ষা হলে ছাত্রদের বিশ্বাস না করায় মাস্টারমশাইদের সবসময় সজাগ থাকতে হবে। মন্তব্যের প্রেক্ষিতে কোন কারণটি সঠিক? এ নাম্বার, কারণ ক ঠিক, খ ভুল। কারণ ক ভুল, খ ঠিক। কারণ ক ও খ দুটোই ভুল। কারণ ক ও গ দুটোই ঠিক। সঠিক উত্তর হবে বি নাম্বার, কারণ ক ভুল, খ ঠিক। ঘর শব্দটির বিপরীত শব্দ হলো? অপশনগুলি হলো বাইরে, বাহিরে, অন্দর। সঠিক উত্তর বাহির। এবার যে পার্টটি রয়েছে দেখো, সেকশন বি গ্রামার। এখানে কিছু প্রবাদ প্রবচন আসে, তোমাদের 5টি প্রবাদ প্রবচন লিখতে হয়। সেই কয়েকটি যে প্রবাদ প্রবচন রয়েছে স্যাম্পল পেপারে, সেগুলি আমি এখন পরপর আলোচনা করব। চলো তাহলে কি প্রবাদ প্রবচনগুলি রয়েছিল সেগুলি দেখে নেই। ক্ষণভঙ্গুর বোঝাতে কোন বাগধারাটি প্রয়োগ করা হয়? অপশনগুলি হলো তীর্থের কাক, হাতের পাঁচ, তাসের ঘর। সঠিক উত্তর তাসের ঘর। কচি কাঁচাদের কাছে রবীন্দ্র জীবন দর্শন ব্যাখ্যা করা আর উলুবনে মুক্ত ছড়ানো একই। এখানে উলুবনের মুক্ত ছড়ানো বাগধারাটি যে অর্থে ব্যবহার করা হয়েছে তা হলো, অপশনগুলি হলো সঠিক পাত্রে দান করা, অপাত্রে দান করা, মুক্তোর চাষ করা। উত্তর অপাত্রে দান করা। অন্ধভাবে অগ্রগামীর অনুগমন বোঝাতে কোন বাগধারাটি প্রয়োগ করা হয়? অপশনগুলি হলো গড্ডালিকা প্রবাহ, কূপমণ্ডূক, ভস্মে ঘি ঢালা। সঠিক উত্তর গড্ডালিকা প্রবাহ। নিচের কোন বাক্যে হাতের লক্ষ্মী পায়ে ঠেলা প্রবচনটির সঠিক প্রয়োগ হয়েছে? এ নাম্বার, রমেশ লক্ষ্মীর প্রতিমা নিজের হাতে কিনে এনে সিংহাসনে না বসিয়ে বারান্দায় রেখে দিল, এ যেন হাতের লক্ষ্মী পায়ে ঠেলা। বি নাম্বার, স্বপন সেদিন অত ভালো মাইনের চাকরিটা অবহেলা করে ছেড়ে দিল, আর তারপরে তেমন ভালো চাকরি না পেয়ে এখন বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, একেই বলে হাতের লক্ষ্মী পায়ে ঠেলা। সি নাম্বার, রতনবাবু আজ যে এত সম্পত্তির অধিকারী, সে তো সবই তার স্ত্রীর দৌলতে, অথচ তাকেই তিনি অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, এটাই হলো হাতের লক্ষ্মী পায়ে ঠেলা। ডি নাম্বার দেখো, তারা ভেবেছে হাতের লক্ষ্মী পায়ে ঠেলে খুব একটা ভালো কাজ, কিন্তু তাই কিছু বিবেচনা না করেই আজকের ধর্মঘটে সামিল হয়েছে। সঠিক উত্তর হবে বি নাম্বার, স্বপন
সেদিন অত ভালো মাইনের চাকরিটা অবহেলা করে ছেড়ে দিল, আর তারপরে তেমন ভালো চাকরি না পেয়ে এখন বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। একেই বলে হাতের লক্ষ্মী পায়ে ঠেলা। নুন আনতে পান্তা ফুরোয়, বাগধারাটির অর্থ। অপশনগুলি হলো খুব টানাটানির সংসার, নুন সহ সুস্বাদু পান্তা ভাত, স্পষ্ট কথা বলা। সঠিক উত্তর খুব টানাটানির সংসার। ঠাই ফেলতে ভাঙা কুলো, প্রবচনটির অর্থ। অপশনগুলি হলো লুকানো প্রতিভা, অবহেলিত শেষ সম্বল, সহজপ্রাপ্য দ্রব্য। সঠিক উত্তর অবহেলিত শেষ সম্বল। এক মহৎ উদ্দেশ্যে পাড়ার ক্লাবের সব সদস্য মিলে যে সাংস্কৃতিক অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছে তা সার্থকতা পেলে ভালো, না পেলে ক্ষতি নেই। কথায় আছে ড্যাশ, শূন্যস্থানে কোন প্রবাদটি বসবে? অপশন হলো ধর্মের কল বাতাসে নড়ে, নাচতে না জানলে উঠোন বাঁকা, দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। সঠিক উত্তর দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। নতুনভাবে শুরু করা বোঝাতে কোন বাগধারাটি প্রয়োগ করা হয়? অপশনগুলি হলো কেচে গন্ডুস, চোখে সর্ষে ফুল দেখা, শাঁখের করাত। সঠিক উত্তর কেচে গন্ডুস। এবারে দেখো সেকশন সি, যেটা মেন কোর্স রয়েছে, মানে তোমাদের যে নাটক রয়েছে সেই নাটক থেকে কিছু এমসিকিউ প্রশ্ন আসে। সেই নাটকের যে এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো রয়েছে, সেই নাটকের এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো যেগুলো তোমাদের স্যাম্পল পেপারে রয়েছে সেগুলি নিয়ে এখন আমি আলোচনা করব। তোমরা স্যাম্পল পেপারটা সামনে রাখবে, আমি পরপর প্রশ্নগুলি আলোচনা করছি। দিলদার কে ছিলেন? অপশনগুলি হলো নানা রঙের দিন নাটকের একটি চরিত্র, শাহজাহান নাটকের একটি চরিত্র, রিজিয়া নাটকের একটি চরিত্র। সঠিক উত্তর শাহজাহান নাটকের একটি চরিত্র। মন্তব্য দেখো, অভিনেতা রজনীকান্তের বাড়ি ফিরতে ভালো লাগতো না, কারণ ক নাম্বার দেখো গার্হস্থ্য জীবন তিনি পছন্দ করতেন না, কারণ খ দেখো তার বাড়িতে আপনজন বলে কেউ ছিল না। মন্তব্যের প্রেক্ষিতে কোন কারণটি সঠিক? এ নাম্বার কারণ ক ঠিক, খ ভুল। বি নাম্বার কারণ ক ভুল, খ ঠিক। সি নাম্বার কারণ ক ও খ দুটোই ভুল উত্তর। ডি নাম্বার কারণ ক ও খ দুটোই ঠিক। সঠিক উত্তর কারণ ক ভুল, খ ঠিক। এ একেবারে রামধেনু, রামধেনু হলো। অপশনগুলি হলো একটি ঘোড়ার নাম, জংলা ফুল বিশেষ, করা দেশি মদ। সঠিক উত্তর করা দেশি মদ। এ হর্স, এ হর্স, মাই কিংডম ফর এ হর্স কোন নাটকের সংলাপ? অপশনগুলি হলো রিচার্ড দ্য থার্ড, ওথেলো, হ্যামলেট। সঠিক উত্তর রিচার্ড দ্য থার্ড। নানা রঙের দিন নাটকের মঞ্চ নির্দেশে পাই পেশাদারি থিয়েটারই একটি ফাঁকা মঞ্চ, এ মাটি ফাঁকা থাকার কারণ? অপশনগুলি হলো অনেকক্ষণ আগেই অভিনয় শেষ হয়ে গিয়েছিল, নাটক মঞ্চস্থ হওয়ার সময় অনেক দেরিতে, রজনীকান্ত নিজেই ফাঁকা মঞ্চে দাঁড়িয়েছিলেন। সঠিক উত্তর অনেকক্ষণ আগেই অভিনয় শেষ হয়ে গিয়েছিল। না করেছি ধর্মের জন্য নাটকে ব্যবহৃত উক্তিটির মাধ্যমে বক্তার চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে? অপশনগুলি হলো সারল্যের দিক, কপটতার দিক, ধর্মীয় ভাবনার দিক। সঠিক উত্তর কপটতার দিক। এবারে আমরা পাঠ্য যে সহায়ক বই রয়েছে সেই পাঠ্য সহায়ক বই থেকে তোমাদের কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর আছে। এখানে 5টি প্রশ্নের উত্তর করতে হয়। তোমাদের স্যাম্পল পেপারে বেশ কয়েকটি প্রশ্ন উত্তর রয়েছে, সেই প্রশ্ন উত্তরগুলোই আমি এখন পরপর তোমাদের সামনে আলোচনা করব। তোমরা জেরক্সটি তোমাদের সামনে ধরে রাখো, আমি প্রশ্নগুলি তোমাদের সাথে এবার আলোচনা করছি। সোমেশ্বরী নদীর স্রোতকে যার সঙ্গে তুলনা করা হয়েছে তা হলো? অপশনগুলি হলো
বাঘের গর্জন, হাতির দাঁত, কুমিরের দাঁত। সঠিক উত্তর কুমিরের দাঁত। দেখো, গারো পাহাড় অঞ্চলের অধিবাসীরা সাধারণত বাঙ্গাল বললে কথক রাগ করতে নিষেধ করেছেন। কারণ ক নাম্বার দেখো, আমরা তাদের আপন ভাবলেও তারা আমাদের পর ভাবে। খ নাম্বার, আমরা তাদের আপন করে নিইনি বলে তারাও আমাদের আপন বলে ভাবে না। মন্তব্যের প্রেক্ষিতে কোন কারণটি সঠিক? এ নাম্বার, কারণ ক ও খ দুটোই সঠিক। বি নাম্বার, কারণ ক ভুল, খ সঠিক। সি নাম্বার, কারণ ক ও খ দুটোই ভুল। ডি নাম্বার, কারণ ক সঠিক কিন্তু খ ভুল। উত্তর যেটি হবে বি নাম্বার, কারণ ক ভুল, খ সঠিক। হাজং ডালুদের ভাষা হলো, অপশনগুলি হলো বাঙ্গাল, বাংলা, বাঙালি। সঠিক উত্তর বাংলা। আজ আর তার স্নান হবে না, কারণ কি? অপশনগুলি হলো ছোট ভাইটা জল ধরে রাখতে পারেনি, কলে জল আসেনি, খুব তাড়াতাড়ি সুড়ঙ্গে নামতে হবে। সঠিক উত্তর ছোট ভাইটা জল ধরে রাখতে পারেনি। ঢিকোতে ঢিকোতে প্যাসেঞ্জার ট্রেন কোথায় থামবে? অপশনগুলি হলো সকরিগলি ঘাটে, ভাগলপুরে, সাহেবগঞ্জে। সঠিক উত্তর সাহেবগঞ্জে। জেলখানায় ঢুকেই দেখা যায় দেয়ালের গায়ে লেখা আছে। অপশনগুলি হলো চুরি করা মহাপাপ, চুরি করা অধর্ম, চুরি করা অপরাধ। সঠিক উত্তর চুরি করা মহাপাপ। এবারে আমরা পার্ট বি ডেসক্রিপটিভ যে প্রশ্নগুলি রয়েছে সেই ডেসক্রিপটিভ প্রশ্নগুলি নিয়ে এক এক করে আলোচনা করব। এর আগে আমরা যতগুলি করলাম সবগুলি ছিল এমসিকিউ প্রশ্ন উত্তর। এবার আমরা ডেসক্রিপটিভ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ধ্বনি বিজ্ঞানের নিম্নলিখিত সূত্রগুলির যে কোনো একটির দুটি উদাহরণ সহ সংজ্ঞা লেখো। এখানে রয়েছে অপিনিহিতি অথবা স্বরসঙ্গতি অথবা স্বরভক্তি। প্রথমে আমরা অপিনিহিতি কাকে বলে সেই ব্যাপারটি দেখে নেব। তোমরা প্রশ্নে দেখেছো এখানে তিনটে মানে কাকে বলে তিনটে রয়েছে। তো প্রথমে আমরা কি দেখে নেব বলতো? প্রথমে আমরা দেখে নেব অপিনিহিতি। দেখো, শব্দের মধ্যে বা শেষে, মনে রাখবে শব্দের মধ্যে বা শেষে ব্যঞ্জনে অবস্থিত কোনো ইকার বা উকার যদি থাকে তাকে ব্যঞ্জনটির অব্যবহৃত পূর্বেই উচ্চারণ করে ফেলার যে রীতি সেই রীতিকেই আমরা বলবো অপিনিহিতি। মনে করো রাতি থেকে রাইত, এখানে দেখবে রাতি যে শব্দটি তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে, রাতি থেকে কি হয়ে গেল রাইত, রয়াকার হস্যই আর ত। তারপর আরেকটি উদাহরণ দেখো, কন্যা, কন্যা থেকে হয়ে গেল কন্যা। তো এই ধরনের উদাহরণগুলো তোমরা প্রশ্নের সাথে লিখবে আরো দুই একটি। তো এগুলি হলো মূলত অপিনিহিতির উদাহরণ। পরবর্তী যে সংজ্ঞাটি রয়েছে সেই সংজ্ঞাটি আমরা এবার জেনে নেব। পদের মধ্যে অবস্থিত কোনো স্বরধ্বনি তার পূর্বের বা পরবর্তী স্বরধ্বনির প্রভাবে অর্থাৎ উচ্চারণের প্রভাবের ফলে বা উচ্চারণের যে প্রভাব রয়েছে সেই প্রভাবের ফলে নিম্ন স্বর অনেক সময় উপরে উঠে যায়, বা এমন সময় এমনও দেখা যায় যে নিম্ন স্বরের প্রভাবে উচ্চ স্বর নিচে নেমে সেটির সঙ্গতি সাধন করে। একেই আমরা বলবো স্বর সঙ্গতি। যেমন মনে করো বিলাতি, এই যে বিলাতি শব্দটি রয়েছে এই বিলাতি থেকে কি হয়েছে বলতো? বিলিতি। এবারে আমরা স্বরভক্তির যে সংজ্ঞাটি রয়েছে সেই স্বরভক্তির যে সংজ্ঞা সেই সংজ্ঞাটি একবার জেনে নেব। যুক্ত ব্যঞ্জনকে আমরা অনেক সময় উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের প্রচন্ড অসুবিধা হয়। তো সেই যুক্ত ব্যঞ্জনের যে কষ্ট সেই কষ্টকে লাঘব করার জন্য বা কষ্টকে কিছুটা কমিয়ে আনার জন্য যুক্ত বর্ণের যে ধ্বনিগুলি রয়েছে তাদের মাঝখানে আমরা স্বরধ্বনিকে নিয়ে আসি। অনেক ক্ষেত্রেই এটা দেখা যায়। এইভাবে স্বরধ্বনির যে আগমন ঘটে সেই আগমনকে আমরা বলতে পারি স্বরভক্তি। যেমন ভক্তি থেকে ভকতি, প্রসাদ থেকে মনে করো প্রসাদ। এই ধরনের উদাহরণ তোমরা আবার অন্য আরো বিভিন্ন উদাহরণ রয়েছে সেগুলি লিখবে।
এবারে আমরা প্রশ্ন নাম্বার 6 দেখবে। প্রশ্ন নাম্বার 6 তোমাদের দুটি সংজ্ঞা রয়েছে, সেই সংজ্ঞাগুলো এবার আমরা দেখে নেব। শব্দার্থ তত্ত্বের নিম্নলিখিত প্রকারভেদগুলির যে কোনো একটির 3টি উদাহরণ সহ সংজ্ঞা লেখো। এখানে কি কি রয়েছে দেখো, শব্দার্থের উৎকর্ষ অথবা শব্দার্থের সংকোচন। এবার এখানে তোমাদের দেখতেই পেয়েছো দুটো সংজ্ঞা রয়েছে, একটি হলো শব্দের উৎকর্ষ এবং অপর যে সংজ্ঞাটি সেই সংজ্ঞাটি হলো শব্দের সংকোচন। প্রথমে আমরা শব্দের উৎকর্ষ সম্বন্ধে সামান্য জেনে নেব। সামাজিক ব্যবহারের যে বিবর্তন রয়েছে, সেই বিবর্তনের ফলে মূল শব্দ যখন তার যে প্রকৃত অর্থ সেই অর্থ ত্যাগ করে কোনো উচ্চতর অর্থে বা কোনো ভালো অর্থে ব্যবহৃত হয়, সেই ভালো অর্থে ব্যবহৃত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ারই নাম হলো শব্দের উৎকর্ষ। উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি মন্দির। প্রথমে মন্দির শব্দের অর্থ কি ছিল বলতো? মন্দির শব্দের অর্থ ছিল ঘর, কিন্তু এখন আমরা মন্দির শব্দের অর্থ বুঝে থাকি দেবালয় বা যেখানে দেবদেবীর পুজো করা হয়। এবারে আমরা অর্থের যে সংকোচন রয়েছে সেই সংকোচনের সংজ্ঞা একবার দেখে নেব। যখন কোনো শব্দ তার ব্যাপকতর অর্থ মানে প্রচুর অর্থ, সেই অর্থ হারিয়ে কোনো সংকীর্ণ বা গণ্ডিবদ্ধ অর্থকে প্রাধান্য দিয়ে থাকে, সেই প্রক্রিয়াকেই আমরা বলে থাকি অর্থের সংকোচন। এক্ষেত্রে অর্থটা ছোট হয়ে যায়, মানে আগে অনেক কিছুকে বোঝাতো কিন্তু এখন শুধুমাত্র একটি জিনিসকেই বোঝায়, সেক্ষেত্রেই হবে অর্থের সংকোচন। দেখো গ্রাম, এই যে গ্রাম শব্দটি, এই গ্রাম শব্দের অর্থ ছিল আগে সমূহ, কিন্তু এখন গ্রাম শব্দের অর্থ পল্লী বা পাড়াগা। এবার আমরা সেকশন সি অর্থাৎ তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বই থেকে কিছু প্রশ্নোত্তর আসে, সেই প্রশ্নোত্তরগুলোর দিকে আমরা এগিয়ে যাব। প্রথম প্রশ্নটা দেখে নেব। বচসা বেড়ে গেল, কোন প্রসঙ্গের লেখকের এই উক্তি? বচসার কারণ বুঝিয়ে লেখো। প্রশ্নটি তো আমাদের দেখা হয়ে গেল। এখানে বলেছে কোন প্রসঙ্গে বচসা বেড়ে গেল। দেখো বুড়ির যে মৃতদেহটি ছিল সেই মৃতদেহকে হিন্দুরা বলেছিল যে এটি তাদের জাতের, এবং মুসলমানরা বলেছিল এটি তাদের, অর্থাৎ বুড়ি হচ্ছে মুসলিম আর হিন্দুরা বলেছিল বুড়ি হিন্দু। তো এই যে হিন্দু এবং মুসলিম এই বিষয়টি নিয়েই তাদের মধ্যে দাঙ্গা বেঁধে গেল। দাঙ্গা মানে বচসা, বচসা মানে কথা কাটাকাটি। তো এই ব্যাপারেই বা এই প্রসঙ্গেই আমাদের লেখক এই উক্তিটি করেছিলেন। দেখো এই বচসার কারণ, বচসার কারণ মূলত এই যে বুড়ি সৈয়দ মুস্তফা সিরাজের লেখা এই যে আমাদের গল্প ভারতবর্ষ, এই ভারতবর্ষ গল্প থেকে আমরা দেখতে পাই একটি বুড়ি অর্ধ মৃত বা বলতে পারো মৃত অবস্থায়, মানে এখনো ঠিকঠাক কেউ বুঝতে পারেনি, সেই মৃত অবস্থায় বুড়িটি পড়েছিল, এবং এই যে বুড়ির লাশ, এই বুড়ির লাশ নিয়ে উভয় সম্প্রদায়ের মধ্যে মানে হিন্দু এবং মুসলিম এই দুটি সম্প্রদায়ের মধ্যে টানাটানি বা কাড়াকাড়ি শুরু হয়ে গিয়েছিল। গ্রামের চৌকিদারের পরামর্শে হিন্দু লোকেরা সেই বুড়িকে নদীর ধারে ফেলে দিয়ে আসলেও মুসলিমরা দেখা যায় পরবর্তীকালে সেই বুড়িকে সেখান থেকে তুলে নিয়ে আসে। অনেকে এখানে দাবি করেন যে বুড়ি নামাজ পড়েছিল এবং অনেকে আবার দাবি করেন যে বুড়ি শ্রীহরি বলেছিল। এবার কোন দিকে যাবে? বুড়ি তো এখানে প্রায় তারা ধরেই নিয়েছিল মৃত। এই যে ব্যাপারটি হিন্দু মুসলিম, দেখো আমি এটি তোমাদের বোঝানোর জন্য বলছি, প্রসঙ্গটা তোমাদেরকে ভালোভাবে লিখতে হবে। তো এই প্রসঙ্গেই তাদের বচসা বেড়ে গিয়েছিল, মানে উভয় সম্প্রদায়ের মধ্যে বুড়ি কোন সম্প্রদায়ের সেই ব্যাপারটি নিয়ে। পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি এবার দেখব। নিখিল শোনে আর তার মুখ কালি হয়ে যায়। কোন কথা শুনে নিখিলের মুখ কালি হয়ে যায়? তার মুখ কালি হয়ে যাওয়ার কারণ বুঝিয়ে লেখো। তাহলে প্রশ্নটি তোমরা দেখলে, এখানে দেখো নিখিলের মুখ কালি হয়ে যায়, মানে নিখিল যখন মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কাছ থেকে সমস্ত ব্যাপারটি শোনে যে মৃত্যুঞ্জয় তার মাইনের সমস্ত টাকা দিয়ে দেয় বা মনে করো আরো কিছু করা যায় কিনা সেগুলি নিয়ে সে চিন্তা করে, তারপর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তাদের সাথে মেলামেশা করে। এই যে মৃত্যুঞ্জয়ের যে একটা
পরিবর্তন, তার চেহারার পরিবর্তন, শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, এই বিভিন্ন পরিবর্তনের কথা মৃত্যুঞ্জয়ের স্ত্রী যখন নিখিলকে বলছিল পরপর, সেই মুহূর্তে নিখিলের মুখ কালো হয়ে গিয়েছিল। এবার যে প্রশ্নটি রয়েছে দেখো, তার মুখ কালি হয়ে যাওয়ার কারণ। দেখো, মৃত্যুঞ্জয়ের প্রচুর অভিজ্ঞতা হয়েছিল এই অসহায় নিরন্ন মানুষগুলির সাথে ঘুরে ঘুরে, তাদের চরম দুরবস্থার কথা দেখে বা তাদের চরম দুরবস্থার অবস্থা দেখে। তো এই ধরনের অভিজ্ঞতা মৃত্যুঞ্জয়ের প্রচুর ছিল, নিখিলের সেক্ষেত্রে কিছুই ছিল না। আর তাছাড়াও মৃত্যুঞ্জয় তাদের জন্য অনেক কিছু করেছিল, সেক্ষেত্রে নিখিল মনে করো কিছুই করতে পারেনি। এই নিখিল যে অনেকটা পিছিয়ে রয়েছে, মানে নিখিল কিন্তু বাস্তববাদী, মৃত্যুঞ্জয় যতটা ভাবাবেগ প্রবণ। তো নিখিল এই সমস্ত ব্যাপারগুলি অনুভব করেই তার মুখ কালি হয়ে গিয়েছিল। আমি জাস্ট পয়েন্টটা তোমাদের ধরিয়ে দিলাম, তোমাদের আরেকটু গুছিয়ে লিখতে হবে। পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটি দেখো। হেসে উঠল, ওরা হেসে উঠল কেন? এখানে সৈয়দ মুস্তফা সিরাজের লেখা ভারতবর্ষ যে গল্প, সেই গল্পে আমরা একটি বুড়িকে দেখতে পাই। এই বুড়িটি যখন একটি চায়ের দোকানে আসে, সেখানে অনেকগুলি লোক বসে আড্ডা দিচ্ছিল এবং তাদের মধ্যে কয়েকজন লোক জিজ্ঞাসা করেছিল যে, বুড়ি তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসেছো? তো সেক্ষেত্রে বুড়ি একটি কঠোর জবাব দিয়েছিল এবং সেই জবাবের ফলেই ওখানকার যে চায়ের দোকানে বসে থাকা লোকজন, সেই লোকজনরা প্রচন্ড হেসে উঠেছিল। দেহে ক্ষমতা ছিল না, দেহের ক্ষমতাকে ছাপিয়ে উদ্দিষ্ট ব্যক্তির কাঠ কাটার প্রয়োজন পড়েছিল কেন? যে প্রশ্নটি আমরা এবার দেখলাম সেটি মহেশ্বেতা দেবীর ভাত গল্পের। এখানে উৎসবকে আমরা দেখি বড়কর্তা যখন তার হোম হবে, মানে তার যে মৃত্যুর আগে যে আমার হোমের ব্যবস্থা করা হয়েছিল, সেখানে উৎসবকে দিয়েছিল কাঠ কাটতে, মানে কাঠ ছোট ছোট করে কাটতে, একটা মাপও ছিল, সেই মাপ অনুসারে কাঠ কাটতে। দেখো, উৎসবের গায়ে শক্তি ছিল না, কিন্তু ও জানে যে হোম হবে এবং হোম হওয়ার পর সে খেতে পারবে, অর্থাৎ তার ভাত খেতে পারবে, যেটি সে অনেকদিন ধরে খায়নি। তো শরীরে শক্তি না থাকার সত্ত্বেও সে শরীরের শক্তিকে ছাপিয়েই সে কাঠ কাটছিল। এখানে এই প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে, তোমাদের আরেকটু গুছিয়ে লিখতে হবে, আমি জাস্ট পয়েন্টটা তুলে ধরলাম। এটা পাশবিক স্বার্থপরতা। এই উক্তির মাধ্যমে বক্তা কি বোঝাতে চেয়েছেন বলে তুমি মনে করো? দেখো, এইটাই মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে এই গল্প, সেই গল্পের উক্তি। এখানে আমরা মৃত্যুঞ্জয়কে এই কথাটি বলতে শুনে থাকি। মৃত্যুঞ্জয়কে আমরা মূলত দেখে থাকি যুক্তিবাদী এবং মানবতাবাদী একজন প্রকৃত মানুষ হিসাবে, কিন্তু তার এই যুক্তিবাদের আড়ালে কাজ করেছিল সহমর্মিতা, বা বলতে পারো কাজ করেছিল একটি আদর্শবাদী মানে ব্যক্তি সত্তা। যেহেতু নিখিল বলেছিল 10 জনকে যে খাওয়ানো, সেই খাওয়ানো থেকে নিজেকে না খাইয়ে মারা হচ্ছে একটি বড় পাপ। দেখো, এক্ষেত্রে এই যে যুক্তিটি নিখিল যে যুক্তিটি দিয়েছিল, এই যুক্তিটি মৃত্যুঞ্জয় কিছুতেই মানতে পারেনি। সেক্ষেত্রে মৃত্যুঞ্জয় উক্তিটি করেছিল যে এটি একটি পাশবিক স্বার্থপরতা। আমি জাস্ট পয়েন্টটা তুলে ধরলাম, তোমাদেরকে একটু ভালো করে গুছিয়ে লিখতে হবে। এর পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সপ্রসঙ্গ ব্যাখ্যা। চলো তাহলে দেখে নেই প্রশ্নটি। এবারে আমরা পরপর ব্যাখ্যাগুলো দেখে নেব। প্রথম যে ব্যাখ্যাটি রয়েছে সেটির উত্তর এবার আমরা দেখে নেব। সপ্রসঙ্গ ব্যাখ্যা লেখো। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। তার আগে তোমাদের বলে রাখি, এই যে ব্যাখ্যা যেটি তোমরা উত্তর লিখবে সেটি 3টি পর্বে ভাগ করে লিখবে। প্রথমে লিখবে উৎস, উৎসতে যে লিখেছে মানে যে কবি, সেই কবির নাম এবং কবিতার নাম যদি সম্ভব হয়, বা যদি তোমাদের সময় কুলোয় বা যদি মনে থাকে, সেক্ষেত্রে মূল কাব্যগ্রন্থ সেটি লিখতেই পারো। আর তারপর উৎসর পরে আসবে প্রসঙ্গ, প্রসঙ্গের পরে শেষে আসবে ব্যাখ্যা। এই যে 3টি পয়েন্টস, এই 3টি পয়েন্টস ভাগ করে তোমাকে অবশ্যই উত্তরটি লিখতে হবে, তাহলেই একটি পূর্ণাঙ্গ উত্তর হবে। সেক্ষেত্রে তোমার ফুল মার্কস পাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। এই প্রশ্নটি রূপনারায়ণের কুলে থেকে নেওয়া হয়েছে এবং রবীন্দ্রনাথ শেষ জীবনে এসে বুঝতে পেরেছিলেন যে জীবনটা
কতটা কঠিন এবং বাস্তব কতটা কঠিন, এই যে সত্যকে তিনি উপলব্ধি করেছিলেন, সেই জন্যই এই উক্তিটি তিনি করেছেন। এটা আমি জাস্ট পয়েন্টটা তোমাদের ধরিয়ে দিলাম। এরপরে ব্যাখ্যা লিখবে। দেখো, আমাদের জীবনের নানান সমস্যা রয়েছে, প্রত্যেকের জীবন সমস্যায় জর্জীর্ণ, এবং রবীন্দ্রনাথের জীবনেও প্রচুর সমস্যা ছিল, এবং তিনি যখন জীবনের এই শেষ মুহূর্তে গিয়ে পৌঁছন, তখন তিনি বুঝতে পারেন যে এই বাস্তবটা সম্পূর্ণই আলাদা এবং বাস্তবটা সম্পূর্ণই ভীষণই কঠিন, এবং সেটিকে তিনি যখন মৃত্যুশয্যায় শায়িত ছিলেন তখন ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। জীবনের এই নির্মম সত্যকে উপলব্ধি করতে পেরে তিনি তার যত ঋণ ছিল সেই ঋণগুলোকে তিনি শোধ দেওয়ার ব্যবস্থা তখন চেষ্টা করেছিলেন। তিনি মানে শোধ দেওয়ার, যতটা শোধ করা যায় সেই ইচ্ছে তার ছিল। তো এই ধরনের কিছু ব্যাখ্যা তোমাকে লিখতে হবে। আমি এটা পয়েন্টস গুলো করে বললাম, তোমাকে এই সম্পূর্ণ উত্তরটা লিখতে হবে। এবার যে দেখো দ্বিতীয় যে ব্যাখ্যাটি রয়েছে সেটি দেখো। প্রসঙ্গ ব্যাখ্যা লেখো। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। এই ব্যাখ্যাটি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি যে কবিতা রয়েছে, সেই আমি দেখি কবিতা থেকে নেওয়া হয়েছে। এরপর তাহলে কি থাকছে? এরপর আসছে প্রসঙ্গ। প্রসঙ্গতে দেখো, আমরা নগর তৈরি করার নাম করে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে গাছ কেটে পরিষ্কার করে সেখানে নগর তৈরি করছি। এই যে প্রতিদিন শহরের যে অসুখ, অসুখ বলতে শহর বড় হওয়ার যে অসুখ, সেই অসুখ প্রতিদিন হাঁ করে সবুজ খায়। এই প্রসঙ্গেই কবি এই উক্তিটি করেছিলেন। এরপরে তোমাদের ব্যাখ্যা লিখতে হবে। ব্যাখ্যাটা দেখো, আমাদের যে কবি, সেই কবি শক্তি চট্টোপাধ্যায় ভীষণভাবে ছিলেন প্রকৃতি প্রেমিক। তিনি কিছুতেই চাইতেন না যে প্রকৃতি তার চোখের সামনে এভাবে ধ্বংস হয়ে যাক, আর এজন্যই তিনি আমি দেখি কবিতায় প্রকৃতির জয়গান করেছেন, এবং এই যে নগর সভ্যতা, যে নগর সভ্যতা প্রকৃতিকে ধ্বংস করে সৃষ্টি হচ্ছে, সেই নগর সভ্যতার তিনি বিরোধিতা করেছেন। এবং তিনি এটাও বলেছেন, শহরের যে সবুজের অনটন, এই সবুজের অনটনকে দূর করতে হলে শহরে নতুন করে সবুজায়ন তৈরি করতে হবে বা নতুন করে গাছ লাগাতে হবে। এটি তিনি আশা রেখে এই কবিতা শেষ করেছেন। এটি আমি জাস্ট পয়েন্টগুলো বললাম। এইভাবে তোমাকে উৎস, প্রসঙ্গ, ব্যাখ্যা, এই তিনটি পয়েন্ট লিখতে হবে। পরের যে কবিতাটি, সেই কবিতাটি মানে যে প্রশ্নটি কবিতা থেকে, সেটি একবার দেখে নাও। দিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, কবির এ কথা বলার কারণ কি? এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে, যে কবিতাটি আমাদের পাঠ্যসূচির অন্তর্গত, সেটির অন্তর্ভুক্ত। জীবনের শেষ লগ্নে যখন কবি জেগে উঠেছেন তার স্বপ্ন থেকে, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে এ জগৎ স্বপ্ন নয়, এ জগৎ সম্পূর্ণ বাস্তব এবং এ জগৎ ভীষণ কঠিন। সেই জগতের এই কঠিনতা বা জগতের যে নির্মমতা, সেই নির্মমতার কাহিনীকেই এই প্রশ্নে বা এই কবিতায় তোমাদের মানে এই কবিতায় যা আলোচনা করা আছে এই প্রশ্নে তা তুলে ধরতে হবে। আসলে কবি দুঃসহ তপস্যার মধ্যে দিয়ে বা এই যে দুঃসহ যে আঘাত, সেই আঘাতের মধ্যে দিয়েই নিজের জীবনকে সঠিকভাবে তিনি চিনতে পেরেছিলেন বা নিজের জীবনকে বুঝতে পেরেছিলেন। আসলে কবি রক্তের প্রতিটা অক্ষরে অক্ষরে নিজের রূপকে দেখতে পেয়েছিলেন। এই ধরনের লাইনগুলো তোমাকে এই উত্তরে ইনক্লুড করতে হবে। পরের যে প্রশ্নটা দেখো, সেই প্রশ্নটা আমরা একবার দেখে নেই, তারপর তার উত্তরের দিকে আমরা এগিয়ে যাব। কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? এখানে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে বলে তুমি মনে করো? এই প্রশ্নটি বা এই যেখান থেকে নেওয়া হয়েছে বা আমি বলতে চাইছি, এই কবিতাটি মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনরতা জননীর পাশে যে কবিতাটি রয়েছে, সেই কবিতা থেকে গৃহীত হয়েছে। আসলে কি বলতো, আসলে সমাজের অস্থির সময়ে, যেই সময়ে সমাজে অস্থির পরিবেশ চলছিল, সেই অস্থির সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কবি এই কবিতাটি লিখেছিলেন। আসলে কবি দেখেছিলেন যে বিচার
হীন মানে বিচার বুদ্ধিহীন এক ধরনের পদক্ষেপ, বা মনে করো সাধারণ মানুষকে কিভাবে হেনস্থা করা হচ্ছে সেই ধরনের যে পদক্ষেপগুলো সেই সময় গ্রহণ করা হয়েছিল, সেগুলি দেখে কবি তো চুপ থাকতে পারেন না। কবি তো নির্বাকের মতো সবকিছু দেখেই মুখ ঘুরিয়ে তিনি নিতে পারেন না, তার প্রতিবাদ করা তার রক্তে মিশে রয়েছে। আর কবি এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েই এই কবিতায় এই উক্তিটি করেছিলেন। আসলে মৃদুল দাশগুপ্ত ছিলেন একজন ভালো সমাজ সচেতন কবি। সমাজের যে সমস্ত অন্যায় অবিচার সেগুলি তিনি মুখ বুজে কোনো দিনও সহ্য করতে পারেননি। শাসক শ্রেণীর পীড়নে সমাজে সবাই যখন অত্যাচারিত নিপীড়িত, সেই অত্যাচারিত নিপীড়িত অবস্থা মৃদুল দাশগুপ্তকে ব্যথিত করেছিল। তাই তিনি অনায়াসে বলেছেন ভাইয়ের মৃতদেহ দেখলে তিনি ক্ষোভে ফেটে পড়তে পারেন। এছাড়াও যে নিখোঁজ যে মেয়েটি, সেই মেয়েটিকে যখন খুঁজে পাওয়া যাবে তার লাশ, সেই সময় তিনি মুখ বন্ধ করে কিছুতেই থাকবেন না। মূলত এই প্রতিবাদের কথাগুলি এই উত্তরে লিখতে হবে। আমি জাস্ট পয়েন্টগুলো তোমাদের ধরিয়ে দিলাম। পরের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি একবার দেখে নাও। এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? বাইজেন্টিয়ামের পরিচয় দাও। পংক্তিটির মাধ্যমে কবি কোন সত্যকে প্রকাশ করতে চেয়েছেন বলে তোমার মনে হয়? দেখো, বাইজেন্টিয়াম হলো প্রাচীন গ্রিসের একটি শহর, এবং এই বাইজেন্টিয়ামের নাম পরে হয়েছিল কনস্টান্টিনোপল। আসলে কবি এখানে বলতে চেয়েছেন শ্রমজীবী মানুষেরাই হলো আমাদের সমাজের ধারক ও বাহক। তারাই আমাদের সভ্যতার আলোকে উপরে তুলে রাখে। সভ্যতায় যত রকমের নতুন নতুন স্থাপত্য কার্য বা অন্যান্য বিভিন্ন শিল্প কার্য হয়ে থাকে, সমস্তই ঘটে আমাদের এই শ্রমজীবী মানুষের হাতের দ্বারা। মানে শ্রমজীবী মানুষের হাতে এই সমস্ত কাজ হয়ে থাকে। তাদের মাথার ঘাম পায়ে ফেলে রোদে পুড়ে তাদের মৃত্যুর মাধ্যমেই বা মৃত্যুর মধ্যে দিয়েই আমাদের এই সমাজে নতুন নতুন বিভিন্ন জিনিসের উদ্ভাবন হয়ে থাকে। অথচ আমরা দেখতে পাই প্রচলিত যে ইতিহাস, সেই ইতিহাস তাদের কথা মনেই রাখে না, বা ইতিহাসে তাদের কথা লেখা থাকে না। প্রথমে বাইজেন্টিয়াম যে শহরটি, সেই বাইজেন্টিয়াম শহরটি ছিল একটি সাম্রাজ্য নগরী। এই বাইজেন্টিয়াম শহরেই প্রচুর ব্যবসা বাণিজ্য হতো, এবং সেখানে প্রচুর শ্রমিকেরা তাদের শ্রম দিত, এবং এই শহরটিকে তারা উন্নত করে তুলেছিল। দেখো, এই বাইজেন্টিয়াম নিয়েই এই উত্তরে তোমাদের সামান্য কিছু লিখতে হবে। পরের যে প্রশ্নটি রয়েছে সেটির দিকে আমরা এখন এগিয়ে যাব। কত সব খবর, কত সব প্রশ্ন। কত সব খবর বলতে কি বোঝানো হয়েছে? কবিতায় কত সব প্রশ্ন উচ্চারিত হওয়ার কারণ কি বলে তুমি মনে করো? দেখো, এই প্রশ্নটিতে বলা হয়েছে কত সব খবর। আসলে কত সব খবর বলতে আমাদের কবি, মানে এটি তো বিদেশি কবি ব্রেটল বেকট, আর আমাদের এর অনুবাদক কে ছিল বলতো? অনুবাদক ছিল শঙ্খ ঘোষ। এই শঙ্খ ঘোষ এটিকে বাংলায় অনুবাদ করেছিলেন। তো যাই হোক, এই যে শ্রমিকদের কত সব খবর, কত সব বিভিন্ন যে ইতিহাস, বিভিন্ন যে আমাদের সামনে তথ্য তুলে ধরেছেন কবি, এই তথ্যগুলি সম্পূর্ণ যথাযথ, এবং কবি এটাও বলেছেন যে আরো কি কোনো তথ্য প্রয়োজন রয়েছে। আসলে কবি বলতে চেয়েছেন যারাই এই সমাজ তৈরি করেছে তারা আজ এই সমাজে বঞ্চিত, অবহেলিত। কবি প্রশ্ন করেছেন এই যে রাজাদের নাম ইতিহাসে লেখা থাকে, অথচ রাজারা কি কোনোদিন পাথর ঘাড়ে করে নিয়ে আসে? তাছাড়াও মনে করো যারা লিমা তৈরি করেছিল, সেই লিমা তৈরি করার যে শ্রমিকরা, সেই শ্রমিকরা কোথায় থাকতো? সেই ধরনের খবর কি কারো কাছে জানা আছে? মনে করো ব্যাবিলন যে ধ্বংস হয়ে গেল, সেই ধ্বংস হয়ে আবার শহরটি নতুন করে তৈরি হলো। এই শহরটিকে নতুন করে কারা তৈরি করলো? সেই খবর কারো জানা আছে? তাছাড়াও মনে করো চীনের প্রাচীর যে সমস্ত মিস্ত্রিরা বা যে সমস্ত কারিগরেরা তৈরি করেছিল, তাদের খবরই বা কে রাখে? এছাড়াও আলেকজান্ডার সে কি নিজে ভারত জয় করতে এসেছিল? তাছাড়াও মনে করো আর্মাডা যখন ডুবে, তখন ফিলিপের সাথে তো সাধারণ জনসাধারণও কেঁদেছিল, কিন্তু ইতিহাসে আমরা ফিলিপের নামটাই পেয়ে থাকি। এই ধরনের
খবরগুলো তোমাকে সঠিকভাবে লিখতে হবে এই উত্তরে। পরের যে প্রশ্নটা রয়েছে দেখো তোমাদের নাটক থেকে, সেই নাটকের প্রশ্নটা আমরা একবার দেখে নেব। Life's but walking shadow, a poor player that starts and fleets his hour upon stage and then it's heard no more. কোন মূল নাটকের সংলাপ, কে, বক্তা কখন ব্যবহার করেছেন? বক্তার জীবনে উদ্ধৃতিটির প্রাসঙ্গিকতা কতটা আছে বলে তোমার মনে হয়? অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন যে নাটকটি রয়েছে সেই নাটক থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে। আমাদের নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ নাটক থেকে এই সংলাপটি গ্রহণ করেছিলেন। দেখো রজনীকান্ত তার অভিনয় জীবনের যে পুরাতন দিনগুলো, যেই সময় তার জোয়ার চলছিল, সেই জোয়ারের দিনগুলির কথা মনে করে আজ যেন তিনি হাহাকার করছেন যে সেই সময়টা কত সুন্দর ছিল, কিন্তু আজ আমার এই চরম দুরবস্থা। আর তিনি সেই তার সোনালী যে সমস্ত গোল্ডেন পিরিয়ড যেগুলো চলে গেছে সেই দিনগুলোকে আঁকড়ে ধরেই তিনি এই যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি বেঁচে যেতে চান। কিন্তু তিনি বেঁচে থাকতে তো চান ঠিকই আছে, হঠাৎ তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং এই হতাশাগ্রস্ত হয়ে পড়ার সময়ই এই লাইনগুলি বলেছিলেন। একটু সাজিয়ে লিখবে, তাহলেই খুব সুন্দর হবে উত্তরটি। পরবর্তী যে প্রশ্নটি দেখো সেটিও নাটক থেকে নেওয়া হয়েছে। তো চলো আগে প্রশ্নটি দেখে নেই, তারপর আমরা উত্তর আলোচনা করছি। থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের ৪৫টা বছর। কোন প্রেক্ষিতে, কার এই অতীত রোমন্থন? অতীত চারণার সূত্রে বক্তার জীবনে কোন সত্য প্রকাশিত? দেখো অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন যে নাটকটি রয়েছে সেই নাটকটি দ্য সোয়ান সং এখান থেকে অনুপ্রাণিত হয়ে লেখা। এই প্রশ্নটিতে তোমাদের এমন ভাবে লিখতে হবে রজনীকান্তের যে পুরাতন অতীতের দিনগুলি, যে সোনালী দিনগুলি তার কেটেছিল, সেই সোনালী দিনগুলির কাহিনী বা ইতিবৃত্ত তোমাদের এই উত্তরে অবশ্যই উল্লেখ করতে হবে। আসলে তিনি যে ৪৫টা বছর অভিনয় করেছেন সেই ৪৫ বছর তিনি যশ, খ্যাতি এবং খুব দুর্দান্ত অভিনয় করে গেছেন এবং সেই সময় তার যে নাম ডাক ছিল, তিনি যেই সাজ সাজতেন সেই সাজেই তিনি খুব সুন্দর অভিনয় করতেন। এই যে সোনালী দিনগুলি, এই দিনগুলির কথা উল্লেখ করতে হবে। পরের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি আমরা একবার দেখে নেই, তারপর তার উত্তর আমরা এখন আলোচনা করব। সুয়োরানীর ছেলে, সুয়োরানীর ছেলেদের বর্ণনা দাও। তাদের সুয়োরানীর ছেলে বলে অভিহিত করা কতটা যুক্তিপূর্ণ বলে তুমি মনে করো? দেখো এখানে আমাদের যে মেঘের গায়ে জেলখানা, বক্সার যে মেঘের গায়ে জেলখানা, যে জেলখানার এখানে কথা বলা হয়েছে, সেই জেলখানায় অবস্থিত যারা অভিজাত শ্রেণীর কয়েদি ছিল তাদেরকে এখানে সুয়োরানীর ছেলে বলে উল্লেখ করা হয়েছে। এরা ছিল মূলত বনেদি বংশ, এক কথায় বলতে পারো তারা ছিল বড় লোকের ছেলে। এদের কাজের ধরনগুলিও আলাদা ছিল, কেউ খাবারে বিষ মিশিয়ে বিক্রি করত, কেউ আবার জাল নোটের ব্যবসা করত, আবার কাউকে আমরা দেখতে পাই ব্যাংকের লাখ লাখ টাকা চুরিও করেছে। কিন্তু কবি আমাদের লেখক আক্ষেপ করেছে যে এত কিছু করেও তারা বুক ফুলিয়ে কিভাবে ঘুরে বেড়াতে পারছে। আসলে এদের প্রভাব এতটাই বেশি যে কর্তা মহল এদেরকে আজ্ঞে আজ্ঞে করে থাকে। আসলে সাধারণ চোরেরাও এদেরকে সম্মান জানায়। সেই সাধারণ চোরেদের মতো এরা তো আর ট্রামে, বাসে বা ট্রেনে কেউ চুরি করেনি। আসলে এরা এর থেকেও বেশি কিছু করেছে। ব্যাংকের হাজার হাজার কোটি কোটি টাকা চুরি করে তারা হাজার হাজার বিধবা মায়েদের পথে বসিয়েছে। এই ডিটেলসটুকুই আরেকটু বানিয়ে লিখতে হবে। এটাই হলো সুয়োরানীর ছেলেদের পরিচয়। আসলে এখানে আমাদের লেখক কিছুটা ব্যঙ্গ করেই এই কথাটি বলেছে। তাদের সুয়োরানীর ছেলে এই কারণেই বলা হয়েছে যে তারা সাধারণ ছিচড়ে চোরেদের থেকেও অনেক বেশি অপরাধী, তারা অনেক বেশি চুরি করেছে, কিন্তু তাদের এখানে সম্মান করে রাখা হতো,
তাদেরকে অন্যান্য কয়েদিদের তুলনায়, যেখানে অন্যান্য কয়েদিরা নরক যন্ত্রণা ভোগ করত, তারা কিন্তু শ্মশান মানেই এই জেলখানায় থাকতো। তাই লেখক ব্যঙ্গ করেই তাদের সুয়োরানির ছেলে বলেছেন। দেখো পরবর্তী যে অংশটা, সেই অংশটা মানে প্রশ্ন আর কি, অ্যাকচুয়ালি সেই প্রশ্নটা একবার আমরা দেখে নেব, তারপর উত্তর করব। বিশ্বাস করো, বানানো গল্প নয়, গল্পটি সংক্ষেপে লেখো। গল্পের সূত্রে সেই সময় পর্বের সমাজের কোন চিত্র প্রকাশিত? এবারে যেই প্রশ্নটা আমরা তোমাদের সামনে তুলে ধরলাম, সেই প্রশ্নটা হচ্ছে আমাদের যে গাঢ় পাহাড়, সেই সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার বাংলা যে গল্পগুলি রয়েছে তোমাদের, সেখান থেকে এটি নেওয়া হয়েছে। আর এখানে আমাদের লেখক যে বানানো গল্প নয় যেটা বলেছে, সেটা হচ্ছে চ্যাংমানের যে গল্পটা, মানে ওখানকার যে দরিদ্র চাষিদের উপর কিরূপ অত্যাচার হতো, সেই অত্যাচারের কথা লেখক বিভিন্ন ভাবে আমাদের সামনে তুলে ধরেছিলেন এই আলোচনায়। গাঢ় পাহাড়ের নিচে যে চাষি ছিল চ্যাংমান, এবং এখানে মনমোহন মহাজনের কথা বলা হয়েছে। এই চ্যাংমান একদিন মনমোহন মহাজনের মানে যে দোকান, সেই দোকানের নিচে একটি বৃষ্টির জন্য তিনি আশ্রয় নিয়েছিল, এবং তখন তাকে একটি ছাতি ধার দিয়েছিল, এবং সেই ধারের সুদের টাকা কিভাবে চক্রবৃদ্ধি হারে সেটি একটি হাতির টাকায় পরিণত হয়েছিল, এই গল্পই এখানে মোটামুটি লিখতে হবে। এবং তারপরের যে প্রশ্নটা রয়েছে, সেই প্রশ্নটা এবার দেখো। সেই প্রশ্নটিতে এখানে বলা হয়েছে যে সেইখানকার সমাজের যে পর্বের চিত্র, মানে সেই সময়কার সমাজের চিত্র যে রয়েছে, বা সমাজের যে সমস্ত চিত্রের আমরা পরিচয় পাই, সেই চিত্রগুলির তোমরা একটু সাধারণ তুলনামূলক আলোচনা করো। তো সেক্ষেত্রে তোমরা উত্তর লিখবে, মহাজনদের দ্বারা যে সমস্ত নির্বিচারে যে সমস্ত মানে অত্যাচার, সেই অত্যাচার দিনের দিন বাড়তেই থাকতো, এবং শুধুমাত্র তাদের নয়, তারা যদি মারাও যেত, তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে মহাজনরা অত্যাচার করত, সেই সমস্ত টাকার জন্য যেই টাকা তারা ধার দিয়ে আজ পাহাড় পরিমাণ টাকা দেনা হয়ে গিয়েছিল। শুধুমাত্র মহাজন নয়, জোতদার তালুকদার এই সমস্ত ব্যবসায়ীদেরও সেই সময় তোড়জোড় একটা ভাব ছিল। তো এই জিনিসগুলো, সমাজের যে চিত্রগুলো, সেগুলো তোমাদের এখানে তুলে ধরতে হবে। আমরা পরবর্তী প্রশ্নটা একবার দেখে নেব। পাতালপুরীর রাজ্যে খনির নিজস্ব হাসপাতালকে মজুররা কেন যমের মতো ভয় করে? পরবর্তী যে প্রশ্নটা রয়েছে সেটি পাতালপুরীর রাজ্য থেকে নেওয়া হয়েছে। এখানে বলেছে যে শ্রমজীবী মানুষরা হাসপাতালকে যমের মতো ভয় করতো কেন। দেখো, হাসপাতালকে তারা যমের মতো ভয় করত এই কারণেই, খনি মজুরদের জন্য নিজস্ব একটি হাসপাতাল আছে, মানে তারা যখন অসুস্থ হয়ে পড়তো, হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হতো। একমাত্র যারা ভয় পায় না তারাই শুধু হাসপাতালে যেত, বাকি কেউ হাসপাতালে যেতে চাইতো না। দেখো, হাসপাতালে ঠিকঠাক চিকিৎসা হয় না, চিকিৎসার অভাবে মানুষদের, বা মূলত যে শ্রমজীবী মানুষেরা, সেই শ্রমজীবী মানুষদের মৃত্যু সেখানে অনিবার্য ছিল। তো সেক্ষেত্রে তারা মনে করতো যে বাড়িতে থাকাই শ্রেয়, এবং তারা তো টোটকা এইসব ইত্যাদি, এগুলো আমি মানে বানিয়ে বলছি আর কি, এগুলো লিখবে না। মানে তারা অস্বাস্থ্যকর পরিবেশ এবং স্বাস্থ্যর অভাবে, মানে চিকিৎসার অভাবের কারণেই তারা হাসপাতালকে যমের মতো ভয় করত। এগুলো একটু বানিয়ে লিখলেই হয়ে যাবে আর কি। তো পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, সেই প্রশ্নটা একবার দেখে নাও। তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল। প্রজারা কিভাবে বিদ্রোহী হয়ে ওঠার প্রস্তুতি নিয়েছিল? এখানে বলা রয়েছে যে প্রজারা কেন বিদ্রোহী হয়ে উঠলো। দেখো, এটা আমার বাংলা থেকে নেওয়া হয়েছে। হাতি বেগার নামে একটি প্রথা, যেটি তোমরা সবাই জানো, জমিদারদের অত্যাচারের কাহিনী তো এখানে বলাই রয়েছে। এছাড়াও হাতি বেগার নামে একটি প্রথার উল্লেখ এখানে আছে। এই হাতি বেগার প্রথাটা সাধারণ মানুষ মেনে নিতে পারেনি, সেজন্য তারা এই প্রথার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছিল। গোরাচাঁদ মাস্টার নামক একজন ব্যক্তি ছিলেন, যে এই হাতি বেগার যে আইনটি, এই হাতি বেগার আইনের মানে বিরুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, এবং বিভিন্ন জায়গায় মিটিং মিছিল ইত্যাদি তিনি করেছিলেন। জমিদারের যে অত্যাচার, যে তাদের কাছে তো বিভিন্ন মারণাস্ত্র ছিল, এই সমস্ত মারণাস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদের কামারশালায় তারা অস্ত্র বানিয়েছিল, এই কথাটাও উল্লেখ করতে হবে এখানে। আর মূলত এভাবেই তারা এই হাতিবেগার যে প্রথাটি, এই প্রথাটির বিরুদ্ধে তারা প্রস্তুতি নিয়েছিল। এবারে আমরা সেকশন ডি থেকে, মানে তোমাদের শেষ
যে পোর্শনটি রয়েছে সেকশন ডি, সেখানে তোমাদের কিছু রাইটিং স্কিল সম্বন্ধে তোমাদের দেখানো মানে তোমাদের লিখতে হবে। সেই রাইটিং স্কিলগুলির মধ্যে প্রথমেই রয়েছে একটি প্রতিবেদন। সেই প্রতিবেদনটি তোমরা ভালো করে পড়বে, পড়ে নিয়ে তারপর কিছু প্রশ্ন উত্তর রয়েছে, সেই প্রশ্ন উত্তরগুলো তোমাদের সলভ করতে হবে। তাহলে চলো একবার প্রতিবেদনটি আমরা দেখে নেই। তো নিচে সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন তুলে দেওয়া হলো। এটি পড়ে প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে একটি প্রতিবেদন রয়েছে যেটি খবরের কাগজে প্রকাশিত হয়েছিল। দেখো, নিজস্ব সংবাদদাতা কলকাতা, ব্যাংকিং এর সহজ পাঠ এবার স্কুল পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্যারাগ্রাফটি তোমরা একটু মন দিয়ে পড়বে। এখানে দেখতেই পেলে এখানে প্রতিবেদনটি রয়েছে। এইবার এই প্রতিবেদন থেকে আমরা প্রশ্ন তুলে ধরবো। এই প্রশ্নগুলো দেখবে একসাথে 3টি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। এই 3টি প্রশ্ন আমরা আগে দেখে নেই, তারপরে এই 3টি প্রশ্নের উত্তর আমরা ধীরে ধীরে করার চেষ্টা করব। পরের প্রতিবেদনটির একটি উপযুক্ত শিরোনাম দাও। কবিতা ও ছড়ার মাধ্যমে কি কি বোঝানো হয়েছে? 3টি বাক্যে মূল বিষয়টির ওপর আলোকপাত করো। দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে যে এটির একটি নামকরণ দাও। দেখো, এটির একটি ভালো নামকরণ ব্যাংকিং এর সহজ পাঠ, এই নামটি আমরা দিতেই পারি। পরবর্তীতে দেখো যে প্রশ্নটি রয়েছে কবিতা ও ছড়ার মাধ্যমে কি কি শেখানো হয়েছে। কবিতা ছড়ার মাধ্যমে এখানে শেখানো হয়েছে যে ব্যাংকিং আমরা যে অ্যাকাউন্ট খোলা, সেই অ্যাকাউন্টগুলো কিভাবে খুলতে পারি, বা ব্যাংকিং এর যে সুবিধা অসুবিধা সেগুলো এখানে বলা রয়েছে। আর তাছাড়াও তারা আমাদের যে টাকা ভরা, টাকা তোলা ইত্যাদি যে স্লিপগুলো যেগুলো আমাদের ইস্যু করতে হয় সেগুলির কথাও এখানে খেলার ছলে বলা রয়েছে। এছাড়াও ব্যাংকিং এর যে লোকেরা সেই চিরকুটগুলি নিয়ে পরবর্তীতে তারা কি করে, এছাড়াও আইএফএসসি কোড কি বা সেগুলির ব্যবহার, সেগুলি নিয়ে কিন্তু ছড়া এবং কবিতার মাধ্যমে এই প্রতিবেদনে বলা রয়েছে। এবার বলেছে 3টি বাক্যের তোমাকে এই আলোচনাটি করতে হবে। দেখো, প্রথমে শরীর ও স্বাস্থ্য শিক্ষা। এই শরীর স্বাস্থ্য শিক্ষার মধ্যে একটি স্পেশাল চ্যাপ্টার রয়েছে এই ব্যাংকিং এর। এটি একটা ধরো পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্ট হবে স্কুল যারা পড়ুয়া সেই পড়ুয়াদের ব্যাংকিং এর যে সাইবার ক্রাইম রয়েছে, সেই সাইবার ক্রাইম এখন দেখবে এই যে ওটিপি নিয়ে বিভিন্ন সমস্যা চলছে, অনলাইন অ্যারেস্ট হচ্ছে, তো সেই ব্যাপারগুলো নিয়ে ছাত্রছাত্রীদের সচেতনতা বৃদ্ধি করা, এটি ধরো দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট মনে করো লিখবে এরকম, কোনো ধরো গ্রাহক সরাসরি কোনো একটা ম্যাচুরিটি বা একটা যেই টাকাটা অন্য কোথাও থেকে আসবে সেই টাকাটা ডাইরেক্ট তার অ্যাকাউন্টে কিভাবে পায়। এছাড়াও নেট ব্যাংকিং বা মনে করো ডাইরেক্ট যে টাকা পাওয়ার সুবিধা, সেই সুবিধাগুলো সম্পর্কে একটি তুলনামূলক আলোচনা এখানে করা হয়েছে। এই যে 3টি পয়েন্ট, এই 3টি পয়েন্টকে ভালোভাবে এখানে লিখতে হবে। পরবর্তীতে দেখো 17 নাম্বার, শেষ যে 17 নাম্বার, এই 17 নাম্বারে কিছু প্রতিবেদন রচনা তোমাকে করতে হবে। তাহলে চলো প্রথম যে প্রতিবেদনটি রয়েছে সেই প্রথম প্রতিবেদনটি আমরা একবার দেখে নেই। তোমার অঞ্চলে প্রধান রাস্তার পাশে একটি খোলা মাঠে আয়োজিত হবে খাদ্য মেলা। সেই মেলায় স্টল বুকিংয়ের জন্য আগ্রহীদের কাছ থেকে আবেদনপত্রের আহ্বান করা হচ্ছে। এই বিষয় অবলম্বনে একটি বিজ্ঞাপন রচনা করো 50টি শব্দের মধ্যে। দেখো, প্রথম প্রতিবেদনটিতে বলা রয়েছে এখানে তোমার বাড়ির পাশে একটি খাদ্য মেলা হবে এবং সেই খাদ্য মেলায় যারা যারা স্টল দেবে তাদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। এই নিয়ে একটি বিজ্ঞপ্তি লেখো। তোমাদের বিজ্ঞপ্তি লেখা তোমরা সবাই আশা করি শিখে গিয়েছো, সামনেই তোমাদের পরীক্ষা। সেই খাদ্য মেলায় স্টল দেওয়ার জন্য তোমাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেক্ষেত্রে একটা বিজ্ঞপ্তি সেখানে পত্রিকায় বেরিয়েছে। এই অ্যাড্রেসে, মানে সেখানকার যে অ্যাড্রেস নিশ্চয়ই দেওয়ার থাকবে, সেই অ্যাড্রেসে তোমাকে একটি বিজ্ঞপ্তি রচনা করতে হবে, মানে লোকে যাতে তোমার কাছে এসে আবেদনপত্র জমা দেয়। নেক্সট যেটা রয়েছে সর্বশেষ তোমাদের কোশ্চেনের, সেটি একবার দেখে নেব। তোমার পাড়ার কোনো কমিউনিটি হলে প্রতি শনিবার ও রবিবার ছোটদের ছবি আঁকা, গান, আবৃত্তি শেখানোর জন্য একটি স্কুল খোলা হবে। এই বিষয় অবলম্বনে একটি বিজ্ঞাপন রচনা করো 50টি শব্দের মধ্যে। এটিতেও দেখতে পাচ্ছ তোমার ওখানকার কমিউনিটি হলে যে ছবি আঁকা, ছড়া ইত্যাদি বিভিন্ন যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয় শনি ও রবিবার করে, সেক্ষেত্রে যেন ছেলে মেয়েরা এসে যোগদান করে, সেক্ষেত্রে একটা বিজ্ঞপ্তি তোমাকে রচনা করতে হবে। তো আশা করি তোমরা বিজ্ঞপ্তি সবাই পারো।
তো এটা নিয়ে কোনো সমস্যা হবার কথা নয়। আর আমি অনেক বড় হয়ে গেল ভিডিওটা, আমি বুঝতে পারছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। আমি প্রত্যেকটির উত্তর এখানে করে দিয়েছি, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমি এর আগে 12 এর তেমন ভিডিও তৈরি করিনি, কিন্তু এবার আমি ভাবছি যে তৈরি করব। তো এটি আমার প্রথম ভিডিও, তার আগে পাতালপুরীর রাজ্য ছিল। তো এরপরে আমরা খুব শিগগিরই নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমাদের সামনেই পরীক্ষা, ভালো করে পড়াশোনা করো, খুব তাড়াতাড়ি আমি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।